হাতে ট্যাটু দেখে আসল অপরাধীকে ধরে ফেলছে নিশা আর উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে নিশা একেবারে সুস্থ, কিন্তু সেটা নিশা কাউকে বুঝতে দেয় না। অন্যদিকে খেয়া রীতিমতো পাগলামো করতে শুরু করে দিয়েছে, সে সায়ন্তনকে বিয়ে করবে। এরপরেই সায়ন্তনকে বিয়ে করবে বলে রীতিমতো জড়াজড়ি করতে থাকে। তখনই ঋষি বলে, প্লিজ খেয়া একটু নিজেকে সামলা। অন্যদিকে উজি বলে, এই যে তুমি এরকমটা করছো না খেয়া, এটাই যে কত বড় বিপদে তুমি পড়তে পারো তুমি নিজেও জানো না। এরকমভাবে তাড়াতাড়ি করতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করো না, এটাই তোমার কাছে অনুরোধ থাকলো। খেয়া বলে, এই শোনো বৌমণি, আমার জীবন আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি কেন এর মধ্যে নাক গলাচ্ছ সেটাই আমি বুঝে উঠতে পারছি না। খেয়া তখন বলে, আমার ব্যাপারে তুমি একদম নাক গলাতে আসবে না। তখন উজি ঠিক করে যে এই রকমভাবে চলতে পারে না, কিছু একটা করে খেয়াকে বোঝাতে হবেই। তখন ঋষি খেয়ার হাত থেকে অস্ত্রটা সরিয়ে দেয় আর বলে, তুই আমাকে তো চিনিস খেয়া, তোর দাদাভাই যখন তোকে কথা দিয়েছে তখন এই কথা সে রাখবে। তুই যখন চেয়েছিস সায়ন্তনকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবি, সেটাই হবে, আমার আর কোনো আপত্তি নেই। আর উজি, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। এই বলেই উজিকে সাইডে নিয়ে যায় আর বলে, অনেক হয়ে গেছে, খেয়া যখন চাইছে না তখন তুমি আর ওর ব্যাপারে নাক গলিও না। প্লিজ বোঝার চেষ্টা করো যে খেয়া এই ব্যাপারটাকে মোটেই পছন্দ করছে না। তুমি তো জানো যে ও কতগুলো বছর কেমন একটা ট্রমাতে ছিল, এখন সেখান থেকে একটা স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তখন উজি বলে, আমিও চাই যে ও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরুক, কিন্তু ও যদি এরকমভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাহলে সেটা সম্ভব নয়। ওই সায়ন্তন বলে ছেলেটাকে আমার এখনও সন্দেহ হয়। নেহাত আমি কোনো প্রমাণ পাচ্ছি না, না হলে অনেক দিন আগেই আমি ওকে ধরে ফেলতাম। এরপরেই ঋষি বলে, আমি একটা কথা বলি, তুমি তো এখনও কোনো প্রমাণ পাওনি, তাই সায়ন্তনের বিরুদ্ধে গিয়ে কিছু করো না। আমার বোন কিন্তু খুবই রেগে রয়েছে, বলা যায় না নিজের ভালো মন্দ কিছু একটা করে ফেলবে, তখন কিন্তু এই বাড়ির কেউই তোমাকে ছেড়ে কথা বলবে না। উজি ঠিক করে কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত সায়ন্তনকে নিয়ে মুখ খুলবে না। এর মাঝখানেই ভানু নার্সের সাথে কথা বলতে থাকে। নার্স নিশার সেবা যত্ন করতে থাকে আর বলে, আজকে রাতে যেই নার্সের আসার কথা ছিল উনি আজকে আসতে পারবেন না, আপনারা একটু পেশেন্টকে দেখে রাখতে পারবেন তো? ভানু তখন বলে, রাখতে তো হবেই, আপনারা যখন আসতে পারবেন না বলছেন। নার্স চলে যেতেই ভানু নিশাকে বলে, তুই কবে সুস্থ হবি রে নিশা? তোর ভানু তোর জন্য যে পাগল হয়ে যাচ্ছে, তোর যে এই অবস্থা করেছিল নিশা, ভানু তাকে ছাড়বে না। এরপর ভানু নিজেকে রীতিমতো জোকার বানিয়ে নিশার সামনে প্রেজেন্ট করে যাতে নিশা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। কিন্তু তারপরে যখন দেখে নিশার দিক থেকে কোনো সারা শব্দ নেই, কান্নায় ভেঙে পড়ে ভানু। বুঝতে পারে যেটা হয়েছে সেটা কতটা খারাপ হয়েছে। এরপরেই নিশা মনে মনে ভাবে ভানু ঠিক তাকে কতটা ভালোবাসে। অন্যদিকে স্ক্যামিং সেন্টার থেকে ফোন আসে ভানুর কাছে। ভানু তাড়াতাড়ি করে সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর জানে যে উজি একটু পরে আসবে, নিশার দেখভাল উজি নিজেই করে উঠতে পারবে। এরপরে ভানু বেরিয়ে যেতেই নিশা একদম বিছানা থেকে উঠে বসে আর বলে, উজি আর জিৎ যেভাবে খোঁজাখুঁজি করছে আমিও খোঁজাখুঁজি করব। আসল অপরাধীকে আমাকে খুঁজে বার করতেই হবে। এরপরেই মনে করার চেষ্টা করে সেদিন ঠিক কী হয়েছিল। তখনই মনে করতে পারে যে সেই লোকটার হাতে একটা ট্যাটু ছিল, যেই ট্যাটুটার মাধ্যমে আসল অপরাধীকে খুঁজে বার করা অনেক বেশি ইজি হবে। তখন নিশা ভাবে, তাহলে সেই ট্যাটু ধরেই আমাকে আসল অপরাধীর কাছে পৌঁছতে হবে। আর যখন সে আমাকে মেরেছিল তখন তার নাক থেকে রক্ত পড়ছিল আর সে ওই দরজার কাছে গিয়ে রক্তটা মুছেছিল, আর সেটাই টার্গেট করেছে নিশা। এরপর নিশা তাড়াতাড়ি করে কালো একটা জ্যাকেট পরে বেরিয়ে যায় পুরো কেসটা নিজে তদন্ত করবে বলে। আর এর মাঝখানেই সায়ন্তনের সাথে দেখা করে খেয়া। সায়ন্তনকে বলে, তুমি আর চিন্তা করো না, বাড়ির কেউই আমাদের বিয়েতে আর বাধা দেবে না, আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। মা আমাকে কথা দিয়েছে, দাদাভাই কথা দিয়েছে, তুমি চলো আমার সাথে, বাড়ির সবাই তোমার সাথে কথা বলতে চায়। সায়ন্তন বলে, না খেয়া, বাড়ির অমতে গিয়ে বিয়ে করাটা মনে হয় ঠিক হবে না, তুমি জোর করেছো বলেই এই বিয়েটা দিতে ওনারা রাজি হয়েছেন, না হলে হয়তো এই বিয়েটা দিতে ওনারা কখনোই রাজি হতো না। তখনই খেয়া বলে, তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছো, দেখো সব বিয়েতেই না কোনো রকমের বাধা আসে আর সেটাকে কাটিয়ে উঠতে হয়।
আমি তো বলছি সব ঠিক হয়ে গেছে। আর বৌমনি, সে আমাদের বিয়েতে থাকবেও না, আমি তাকে থাকতে দেব না, কারণ সে আবারও কোনো ঝামেলা পাকাতে পারে। তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়ির সবাই তোমার সাথে কথা বলতে চায়। সায়ন্তন এরপর খেয়াকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো খেয়া? খেয়া বলে, হ্যাঁ, আমি তোমাকে ঠিক এতটাই ভালোবাসি, কারণ তুমি আমাকে বাঁচিয়েছো। আমি তো আরেক কয়েক বছর আগে শেষ পর্যন্ত শেষই হয়ে গেছিলাম, কিন্তু একটু একটু করে যে স্বাভাবিক জীবনে কখনো ফিরবো, এটা আমি কল্পনাই করতে পারিনি। আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এর মাঝখানেই জিৎ বসুকে কনস্টেবল একটা কথা বলতে আসে, স্যার, সেদিন শুভেন্দু চক্রবর্তীর গাড়িতে বসে যে স্ক্যামটা হয়েছিল 50 কোটি টাকার, সেই যে লোকেশনটা ছিল সেটা কিন্তু আপনাদের বিয়ের ভেন্যুর আশেপাশেই ছিল যে এই স্ক্যামটা করেছে। আর এটা শোনার পরেই জিৎ বসুর প্রথমেই মাথায় আসে নিশার কথা। তার জন্যই ফোন করে উজিকে আর বলে, উজি, আপনাকে একটা খবর দেওয়ার কথা জন্যই ফোন করলাম। তখনই উজি বলে, বলুন না স্যার, কি হয়েছে? জিৎ তখন বলে, আপনি তো নিশ্চয়ই জানেন যেদিন আমাদের বিয়ে ছিল সেদিন শুভেন্দু চক্রবর্তীর অনেকগুলো টাকা স্ক্যাম করে তুলে নেওয়া হয়। তখনই উজি বলে, হ্যাঁ, আমার মনে আছে। জিৎ তখন বলে যে যে স্ক্যামটা করেছিল তার লোকেশন ওই ভেন্যুতেই ছিল। এটা শোনার পর উজি বলে, আপনি যদি ভেবে থাকেন আমার দিদিকে সন্দেহ করবেন, সেটা সম্ভব নয়, কারণ আমার দিদি সেই সময় সাজতে ব্যস্ত ছিল, ওর কাছে অনেক মেয়ে ছিল, ও এই কাজটা করতে পারতো না। তাই বলেই ফোনটা কেটে দেয়। কিন্তু তার পরক্ষণেই উজি ভাবে, দিদির এই সমস্ত কাজে তো ভানুদা সাহায্য করে, আর ভানুদাও তো ওই ভেন্যুতেই ছিল। উজি ভাবে দিদি আবার কোনো একটা ক্রাইম নিশ্চয়ই করেছে। এর মাঝখানেই সায়ন্তনকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় খেয়া। আর সায়ন্তনকে দেখে শোভাদেবী বলে, এসো বাবা, তোমার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। দেখো সায়ন্তন, আমার মেয়ে খেয়া, ও কিন্তু আমাদের খুবই কাছের, ওর ভালো কিছু হোক, ও ভালো থাকুক, যাতে আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। ও তোমাকে পছন্দ করেছে, তোমাকে বিয়ে করতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। তবে আমার বৌমা উজি, ও তো একটু আপত্তি করছে। আসলে বোঝোই তো, পুলিশের চোখ সবসময় যেন অন্য কিছু একটা খুঁজতে থাকে। তবে এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। শোনার পরে সায়ন্তন তো খুব খুশি হয়ে যায়। এইদিকে সায়ন্তন রীতিমতো ফোনটা অন করে রেখেছিল দুর্জয়ের সাথে। দুর্জয় সমস্ত কথা শুনতে পায় ফোনে। তার মাঝখানেই নিশা চলে গেছে সেই জায়গাটাতে যেখানে কিনা ক্রাইমটা করেছিল সায়ন্তন। আর তারপর সেই ছাদে গিয়ে পুরো বিষয়টা আরেকবার মনে করতে থাকে। আর তখনই মনে পড়ে যায় সায়ন্তন ঠিক কী করেছিল। আর দরজার পাশে সেই রক্তের দাগটা এখনো পর্যন্ত রয়েছে। আর এই স্যাম্পেলটা কালেক্ট করে ব্লাড গ্রুপ যদি টেস্ট করানো হয় তাহলেই কিন্তু সায়ন্তন ধরা পড়ে যাবে। সেই চেষ্টাতেই রয়েছে নিশা। কিন্তু নিশা ভাবে, আমি তো অসুস্থ, কোমায় রয়েছি, এটাই জানে উজি। উজির কাজ পর্যন্ত এইটাকে পৌঁছে দিতে হবে। যদি ঋষি এই কাণ্ডটা ঘটিয়ে না থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, আমি উজিকে ফুল সাপোর্ট করব। আর যদি ঋষি এই কাণ্ডটা ঘটায় তাহলে আমি ঋষিকে ছাড়বো না। কিন্তু নিশা খুব ভালো মতনই জানতো ঋষি এই কাজটা করেনি, করেছে অন্য কেউ।